আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। দর্শক, চলছে জুলাই মাস। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়েছিল একটি বিশাল আন্দোলন, যে আন্দোলন এক সময় রূপ নেয় এক দফা দাবিতে। পরবর্তীতে আমরা দেখেছি স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। ২ বছর কেটে গেছে, মাঝে নির্বাচন হয়েছে, বর্তমানে নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে। এই ২ বছরে অনেক কিছু ঘটছে, ঘটমান আছে অনেক কাহিনী। আজ আমরা এসব বিষয় নিয়ে আলাপ করব। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাসুকুর রহমান। আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি যেমনটি বলছিলাম, জুলাই চলছে, আমরা সবাই জানি। ২ বছর আগে ঠিক এই দিনটি আমাদের জন্য একটি বিশেষ দিন বা বিশেষ বার্তা হয়ে এসেছিল, এবং তার প্রতিফলনেই আমরা কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আবার ধাবিত হয়েছে, যাকে বলা হচ্ছে। দেখুন, এই জুলাইয়ের নিয়ে কথা বলতে গেলে জুলাই সনদ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আসে। আমি ব্যারিস্টার তানজিরের কাছে আগে আসছি। খুব রিসেন্টলি আমরা দেখেছি যে জুলাই সনদ নিয়ে কিছু আলোচনা সমালোচনা চলছে, এবং এটা নিয়ে বিরোধী দল, সরকার দল, এনসিপি সবাই কথা বলছে। এই রিসেন্টলি আজ রাজধানী কাকরাইলে ১১ দলীয় ঐক্য আয়োজিত একটি জুলাই গণঅভ্যুত্থান চেতনা নিয়ে একটি অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে। আমি তার কথা ঠিক কোট আনকোট করেই বললাম এই কথাটি। আপনাকে যদি প্রশ্ন করা হয়, আসলে জুলাই সনদ নিয়ে আমরা দেখেছি যে সনদে স্বাক্ষর করা হয়েছে, গণভোট হয়েছে, এরপরেও এটা বাস্তবায়নের কথা যখন আসছে তখন সেখানে সংস্কার, সংশোধন, এই দুটো নিয়ে আমরা দেখছি একটি আলোচনা থাকছে। একদল বলছে আমরা সংস্কার করছি, একদল বলছে না আমরা সংশোধন চেয়েছি। আপনার কাছে যদি জানতে চাই, সংস্কার, সংশোধন দুটার মধ্যে আসলে তফাৎ কি? সংস্কার বলতে আমরা যেটা বুঝি যে আরো বড় আকারে একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা সংস্কার শব্দটি ধারণ করে। আর সংশোধন হচ্ছে যে এক্সিস্টিং বা বিদ্যমান একটি বিষয়কে একইভাবে রেখে তার মধ্যে কিছু খুঁটিনাটি পরিবর্তন আনা। অর্থাৎ সংস্কার আপনি দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন, ছোট পরিবর্তন এবং বৃহৎ পরিবর্তন, এই দুটোই সংস্কার শব্দটি দিয়ে বোঝায়। কিন্তু সংশোধন শব্দটি কিন্তু বিদ্যমান কাঠামোর মধ্যে কিছু পরিবর্তন, এটি মূলত আমরা বুঝে থাকি। আচ্ছা, তো সেক্ষেত্রে একদল বলছে আমরা সংস্কার চাই, একদল বলছে আমরা সংশোধনী চাই। এই দুটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, বাকবিতণ্ডাও চলছে। এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যদি বলা হয় যে সরকার, বাংলাদেশ বর্তমানে যে নির্বাচিত সরকার বিএনপি, তারা বলেছে যে আমরা গণভোটে তারা প্রচারণা চালিয়েছে, তারা গণভোটে হ্যার জন্য প্রচারণা চালিয়েছে। এনসিপির যে বক্তব্য বা আমাদের বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামের যে বক্তব্য, যে না, তারা এক সময় বলেছে হ্যাঁ ভোট প্রচারণা চালিয়েছে, কিন্তু এখন তারা সেটা বাস্তবায়ন করছে না। এটাকে আপনি কিভাবে দেখবেন? এটিকে আসলে খুব প্রশ্নবোধকভাবে দেখার অবকাশ আছে, কারণ আমরা দেখেছি যে গত কয়েক মাসে বিএনপি নির্বাচিত হওয়ার পর কয়েকটি ঘটনা ঘটেছে যেগুলো মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্নের উদ্রেক করেছে, এবং সেগুলোর কোনো সন্তোষজনক উত্তর আমরা পাইনি। যেমন বিচার বিভাগের স্বাধীনতা, পৃথকীকরণ, এসব কথা আমরা শুনেছি, কিন্তু বিচার বিভাগের সচিবালয় যে বাতিল হয়ে গেল, এটির কোনো সন্তোষজনক কারণ আমরা এখন পর্যন্ত আসলে জানি না। এটির ব্যাখ্যা বিএনপির পর্যায় থেকে খুব পরিষ্কারভাবে দেওয়া হয়নি। কিছু কথা বলা হয়েছে, কিন্তু এটা আমরা জানি না যে আসলে এটা ঠিক কী কারণে করা হলো। গুম অধ্যাদেশ বাতিল হয়েছে, বলা হচ্ছে যে গুম অধ্যাদেশ বাতিল হয়েছে, পরে ভালো আইন করা হবে, বা এরকম কিছু আইন তো আছেই। কিন্তু এই জিনিসেও কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়ে গেছে যে আরেকটি আইন করার আগেই কেন এটি হঠাৎ করে বাতিল করে দেয়া হলো। এবং মূলত অনেকগুলি বৃহৎ সংস্কার, সেগুলি কিন্তু যথেষ্ট আকাঙ্ক্ষা থাকলে অনেক দ্রুত বেশ কিছু জিনিস ইতিমধ্যে করে ফেলা যেত। যেমন আমি খুব ছোট উদাহরণ দিই ইতিহাস থেকে, যে 1990 সালে আমরা জানি একটু অভ্যুত্থান হয়, এবং 89-90 সালে যে অভ্যুত্থান হয়, বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে পাওয়ারে আসে। পাওয়ারে আসার পর 1993 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্টকে স্থায়ী করতে চাওয়া হয়, এবং এই মর্মে আওয়ামী লীগ, জামাতে ইসলামী এবং জাতীয় পার্টি, তিনটি দলই ভিন্ন ভিন্ন বিল উত্থাপন করেন 1993 সালে। কিন্তু সেই সময় কিন্তু বিএনপি বলে যে কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে একটি অবৈধ এবং অসাংবিধানিক কনসেপ্ট, এবং এটি নিয়েই কিন্তু পরবর্তীতে 147 জন এমপির পদত্যাগ, 173 দিন হরতাল, ধর্মঘট,
আন্দোলন এবং পরবর্তীতে আরো বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যেটি ঘটে যে বিএনপি ন্যাশনাল ইলেকশনে পরাজিত হয় আন্দোলন হয়ে এবং আওয়ামী লীগ পাওয়ারে আসে। তো সেখানে আমরা দেখি যে বিএনপি, মানে আমার জানা নেই এটি, যে আমার মনে হয় এটি বিএনপির একটি ঐতিহাসিক ভুল ছিল কেয়ারটেকার গভর্নমেন্টকে সেই সময় নাকচ করে দেয়া, কারণ ওনারা নিজেরাই তো এর মাধ্যমে পাওয়ারে আসলেন। আবার ঠিক একইভাবে বিচার বিভাগ পৃথকীকরণের যে প্রতিশ্রুতি 2000 সালে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিভিন্ন সময় দিয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা, পৃথকীকরণ ইত্যাদি, সেটি কিন্তু পরবর্তী 5-6 বছরে আমরা বিএনপিকে করতে দেখিনি। এবং শেষ পর্যন্ত কি হয়েছে, 111-এর গভর্নমেন্ট এসে 6 মাসের মধ্যে বিচার বিভাগ পৃথকীকরণের কিন্তু একটি বিল পাশ করেছে। সুতরাং একইভাবে এখনো যে কাজগুলি হচ্ছে, আমি মনে করি যে এই বিষয়গুলো আমরা যদি মানে নিরপেক্ষভাবে বা নির্মোহভাবে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমানে বিএনপি যে কাজগুলো করছে এটি আসলে ভবিষ্যতে বৃহৎ ঐতিহাসিক ভুল হিসাবে চিহ্নিত হবে। ভুল, ঐতিহাসিক ভুল। এটি প্রতারণা আমি এখনই বলবো না, কারণ এটি মানে আরো দীর্ঘমেয়াদে বোঝা যাবে যে বিএনপি আসলে কি করে। এখন তো মাত্র কয়েক মাস গেল, কিন্তু আমি মনে করি যে এই বিষয়ে এতটা মানে ঢিলামি করা বা এতটা ডিলে করা এবং অবস্থান পরিষ্কার না করা, মানুষের মধ্যে সন্দেহ এবং বিভ্রান্তি উদ্রেক করা, এগুলো আসলে ঐতিহাসিক ভুল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আর যদি ওনারা দীর্ঘমেয়াদে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের মতো কোনো মানে রিজিড অবস্থান নেন, সেটি আরও বড় মাপের একটি ভুল হবে এবং এটি দীর্ঘমেয়াদে বিএনপির জন্য বিপর্যয়ের কারণ হবে। ধন্যবাদ আপনাকে। আমি খন্দকার মাশরুকুর রহমানের কাছে একটু আসতে চাচ্ছি। ব্যারিস্টার তানজিরের বক্তব্য থেকে আসি, যে উনি বলেছেন যে বিএনপি একটি ঐতিহাসিক ভুল, কিছু কাজ, কিছু কর্মকাণ্ডকে বুঝিয়েছেন যে ভবিষ্যতে হতে পারে। কি বলবেন এটি নিয়ে আপনি? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। জুলাই মাসের প্রথম দিকে এই টক শোতে এসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে ইতিমধ্যে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে, সেই সব শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। যারা এই সংগ্রাম করতে গিয়ে, এই অভ্যুত্থানকে সফল করতে গিয়ে পঙ্গুত্ব জীবনযাপন করছেন, এখনো যারা চিকিৎসাধীন আছে, তাদের পাশে সরকার সর্বস্ব নিয়ে দাঁড়াবে, যথাযথ তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন, এটা আমি প্রত্যাশা করি। এই কারণেই আমার এই দীর্ঘ 47 বছর রাজনৈতিক ইতিহাসে আমি এরশাদ বিরোধী আন্দোলনের সক্রিয় প্রথম সারির একজন কর্মী ছিলাম। এই জুলাই বিপ্লবকে এ জায়গায় নিয়ে আসার জন্য 17.5 বছর বিএনপির বা আমাদের সমমনা দলের যেসব ভাইরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্যে যারা যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, আমিও একজন বিএনপির নগণ্য কর্মী হিসাবে সম্মুখ সারের যোদ্ধা ছিলাম। এ কারণেই এই যুদ্ধে যারা অংশ, আমরা জেল জুলুম কেটেছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন বারবার করতে হয়। ব্যারিস্টার সাহেবের বক্তব্য আমি শুনতেছিলাম, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যখন সৃষ্টি হয়, ওনার জীবদ্দশায় তৎকালীন আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের অনেক আওয়ামী লীগের সর্বোচ্চ অবস্থান থেকে বলা হয়েছিল জিয়াউর রহমান যেদিন মারা যাবেন সেদিন এই দল ভেনিশ হয়ে যাবে। জিয়াউর রহমান এই দলকে এদেশের গণমানুষের হৃদয়ের মধ্যে উনি যেমন গেঁথে আছেন, এই দলকে উনি সেখানে পৌঁছে দিয়েছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ দর্শন, বাঙালি জাতীয়তাবাদ থেকে উনি মানুষের হৃদয়ের মধ্যে জড়িয়ে আছেন। এই কারণেই এই কথাটা বললাম
বিজ্ঞ আইনজীবী যে কথাটি বলল, ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে। 14, 24, 18 বিএনপি 14তে নির্বাচনে আমরা যখন অংশগ্রহণ করলাম না, এরকম ভাইদের মধ্যে বড় বড় আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিকরা বললেন আপনারা ভুল করে, আপনি ইলেকশনে যেতেন। 18তে আমরা নির্বাচন অংশগ্রহণ করে প্রমাণ করেছি আওয়ামী লীগের নেতৃত্বে 1973 স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনও যেরকম সুষ্ঠু হয়নি, আওয়ামী লীগের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ হতে পারে না। শুধু এইখানে নয়, একটি দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে 1/11 সরকার রাজনীতিকে শুধু বিকেন্দ্রীকরণ নয়, রাজনীতিকে কি বলে, মানে রাজনীতি মুক্ত, সুতরাং বিএনপিকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, সেই নির্বাচনও বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি। এই জামাত ইসলামের অনুরোধ চাপে সেদিন নির্বাচনে গিয়ে ঐতিহাসিক ভুল করেছিল বিএনপি। এটা তো আমরা সেটা সঠিক বলি, কিন্তু এমন ঐতিহাসিক বা প্রমাণ করেছে বিএনপি সঠিক ছিল। 18-24 কোন নির্বাচন বিএনপি এমন ঐতিহাসিক ভুল করবে না। এই বিএনপিকে শতাব্দীর পর শতাব্দী নিয়ে যেতে হবে। ভারতের প্রাচীন দল কংগ্রেস এত বছরে ক্ষমতায় নাই, এই দলকে সামনে নিয়ে যেতে হবে। এমন ভুল করবে না যা বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের পুত্র তারেক সাহেব, যে ঐতিহাসিক ভুল, ওনাকে মাসুল দিতে হবে। যেমন বাকশাল করে আমি মনে করি যে লোকটি গণতন্ত্রের জন্য 16 বছর জেল কেটেছেন, সেই শেখ মুজিব ওনা গণতন্ত্রের গলা টিপে হত্যা করে আমি মনে করি ঐতিহাসিক ভুল করেছিল। বিএনপি এরকম ভুল করবে না। জনগণের দল, জনগণের কাছে বিএনপিকে যেতে হবে, জনগণের আকাঙ্ক্ষাকে তাকে বুঝতে হবে। নিশ্চয়ই জুলাই অভ্যুত্থানে, জুলাই চেতনাকে বিএনপিকে ধারণ করতে হবে। আমি ধারণ করি। এক, যে কথা উনি বলেছিলেন সংস্কার, বিএনপি ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়ে এই দেশ আছে এখনো। ব্যাংক, যতগুলো ফিনান্সিয়াল সেক্টর, ব্যাংক, বিমা ধ্বংস করে লুটপাট করে নিয়েছে। সেই সময় তারেক সাহেব ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়ে যখন শুরু করলো, এরপরই দায়িত্ব নেওয়ার পর আপনি দেখেন একটা আমরা একটা সমস্যা, সেটাকে এই ফ্যাসিস্টের দীর্ঘ 17.5 বছর এই জঞ্জালকে দূর 3 মাস 6 মাস হবে নো। আমি কালকে সচিবালয় অনেক সচিবদের সাথে আলাপ করতেছিলাম, সবখানে সুইপার এমএলএস থেকে শুরু করে সর্বোচ্চ জায়গায় আওয়ামী লীগের লোক বসা। 17.5 বছর কোনো নিয়োগ বিএনপি কিংবা জামাতের গন্ধ থাকলে তার নিয়োগ হয়নি। প্রাইমারি স্কুলে একটা পিয়ন, প্রাইমারি স্কুলের পিয়ন, আমার এক প্রাইমারি শিক্ষকের ছেলে পড়ালেখা ভালো পড়াশোনা করতে পারেনি। একটির মধ্যে অনেকগুলো মেয়ে, তার নাম সঙ্গতের কারণে বললাম না। আমি ঘরনার লোক, কিন্তু আমার শিক্ষক বলে তার চাকরি হচ্ছিল না। তৎকাল রিওলো, নাম বলবো না আজকে, ভালো জায়গায় আছেন তিনি, এডিশনাল সেক্রেটারি, তিনি গাছ নিয়ে তাকে নিয়োগ দিয়েছেন, শেখানো হয় না। এই তো অবস্থা ছিল দেশে। সেখান থেকে জঞ্জাল দূর করতে সময় লাগবে এবং সময় দিতে হবে। জুলাই সদন, হ্যাঁ, বিএনপি যদি ঐতিহাসিক ভুল করে মাস্ট বিএনপিকে মাসুল দিতে হবে। আমরা যদি ঐতিহাসিক ভুল করি, আমরা জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে। আপনি একটি কথা বলছেন যে বিএনপি জনগণের আকাঙ্ক্ষাকে গ্রহণ করে। এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম একটি কোট আনকোট করে বলছি, উনি বলছেন যে জুলাই সনদ বা গণভোট অস্বীকার করে সরকার জনগণের সাথে গাদ্দারি করেছে, আর সরকারের সংস্কারের বদলে সংবিধান সংশোধনের কথা বলছে। আমি একই প্রশ্ন যদি করি যে বিরোধী দল থেকে অভিযোগ আছে যে গাদ্দারি করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সংসদের বিরোধী দলে ছিল, রাজপথের বিরোধী দলে ছিল। বিএনপি ছাতার মতো গজে ওঠা একটি দল নয়। এটা আমি বলেছিলাম, প্রতিটি ঘরে এই 5ই আগস্ট অভ্যুত্থানের পর প্রতি ঘরে যেমন একটা বিএনপি আছে, একটা আওয়ামী লীগ আছে। দিস ফ্যাক্ট, অস্বীকার কোনো উপায় নেই, এখনো কোনো উপায় নাই।
15 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী, 2 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এখনো চেষ্টা না করেছে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য। আচ্ছা, আমি আপনার কাছে বিএনপি যত শেখ হাসিনা যতবার তার বাবার নাম নিয়েছে 15.5 বছর, ততবার বেগম খালেদা তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালি করেছে, পারে নাই। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমি কথা বলছিলাম আপনার সাথে, এই প্রেক্ষিতে আপনি কিছু বলছিলেন। আসলে বাস্তবায়ন করতে বিএনপির আসলে কোথায় ঘাটতি বা সমস্যাটা কোথায়? না, আমি অবশ্যই এটা বিশ্বাস করি বিএনপি জুলাই চেতনাকে ধারণ করে। আমি আরেকটা কথা বারবার বলেছিলাম, মনে করি ব্যারিস্টার সাহেব আমার সাথে একমত হবে। জুলাইতে যে শিক্ষা আমরা পেলাম, কোনো দল না, রাজনীতিবিদরা যদি এর থেকে শিক্ষা না নেই, জাতির জন্য মঙ্গলজনক হবে বলে মনে করি না। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে, আমরা তো আমার প্রধানমন্ত্রী ছিলেন না, তারেক সাহেব ছিলেন না, ম্যাডাম ছিলেন না। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় কয়েকটি বক্তব্য ভাইরাল হচ্ছে, একটু অপ্রসঙ্গিক কথা না দিলে বুঝবেন না। ওনার বাচনভঙ্গি সর্বোচ্চ জায়গা থেকে বের করে দিলাম, আবার বাড়াবাড়ি করলে আমি জেলে ঢুকিয়ে দেবো। প্রধানমন্ত্রী তো জেলে ঢুকানো পারে না কাউকে, জেলে ঢুকাইতে পারে কোর্ট, জেল থেকে বের করতে পারে কোর্ট, নাকি ব্যারিস্টার সাহেব? জি, প্রধানমন্ত্রী পারে না তো। তারেক সাহেব আপনাকে জেলে দিতে পারবে না। কোর্ট যদি আপনি যদি অন্যায় অপরাধ না করেছেন, উনি লয়ার বলতে পারবে না। উনি বলছেন আর একটা কথা বলছে, ও বাইরে বসে এত কথা বলে, আয় দেশে আয়। তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলছেন কয়দিন আগে, আমার মা যখন অসুস্থ হয়ে পড়ে, একটি হসপিটালের নাম বলে নাই, আমি বলি ইউনাইটেড হসপিটাল গুলশান, অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স দেয়নি। আজকে আমি প্রতিশোধ নিতে পারি, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি কি মাকে ফিরে পাবো? এক। দ্বিতীয় সর্বশেষ যেটা বলছেন, এই চেয়ারে যদি আমার মা থাকতেন, মার উপরে 11.5 বছর যে অত্যাচার, অন্যায়, নির্যাতন হয়েছে, আমি যদি বললাম মা আমি প্রতিষ্ঠা, আমার মা বলতেন না, বলছে আমার ভাই, আমি তাকে চিনি, সহদার, একত্রে বড় হয়েছি, যে তাকে অত্যাচার নির্যাতন করে হত্যার কাছাকাছি নিয়ে গেল, সে যদি বেঁচে থাকে, আমি যদি জিজ্ঞেস করতে পারতাম ভাই আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি প্রতিশোধ নেব, আমার ভাই মার মতো উত্তর দিত, আমি তাকে চিনি। দিস ইজ কল তারেক রহমান। আপনি দেখেন তো, উনি যেদিন বাংলাদেশে এয়ারপোর্টে পা রেখে পবিত্র মাটি শুইলেন। একটু আপনার কথায় আমি ইন্টারাপ্ট করি। উনি অবশ্যই বলেছেন যে প্রতিশোধ পরায়ণ হব না, কিন্তু বিচার কিন্তু জনগণ চায়। হ্যাঁ, রাইট। আমি বলি, পবিত্র মাটি যখন শুয়ে এই পর্যন্ত, আজকে পর্যন্ত দেখেন তো, উনি শেখ হাসিনা কিংবা তার পরিবারের, তার বোন, সন্তান, কারোর নাম একবার নিয়েছেন? ওনার বলার ছিল না? শেখ হাসিনা কইছে ক্যাপ্টেন বাসাতে বের করে দিছি, আমি বের করে দিছি। ওনার এরকম, তারপর বডি ল্যাঙ্গুয়েজ এরকম পেয়েছেন? পায় না। এই কারণে এই কথাটি বললাম, 15.5 বছর উনি আমাদের দল পরিচালনা ওখান থেকেই করছেন, ভার্চুয়াল মিটিংয়ে, এবং সবচেয়ে বেশি কথা বলেছেন কাদের সাথে? আমাদের 10টা সাংগঠনিক বিভাগ, প্রশাসনিক বিভাগ 8টা, 10টা আমাদের সাংগঠনিক বিভাগ, এই সাংগঠনিক টিমের সাথে সবচেয়ে বেশি কথা বলেছেন। আর একটা লোকে, আমি যদি ব্যারিস্টার চলনে বলনে পিকনিকে জার্নিতে যাই, আমার ওনার রুচি, ওনার রুচিবোধ, ওনার শখ স্টাইল আমার কাছে ধরা পড়ে, আমারও মধ্যে এরকম ধরা পড়বে। আমি বিশ্বাস করবেন তারেক সাহেব দেশ নিয়ে ভাবছেন।
নিঃসন্দেহে ঢাকার জঞ্জাল নিয়ে ভাবছেন কি করা যায়, কখনো প্রতিশোধের কথা আমি দেশে ফিরে আসি দেখাই দেবো না। এবং আমি অন্ততপক্ষে আপনার মাধ্যমে আমি আশ্বস্ত করতে চাই, তারেক হিসাবে হাত দিয়ে আমি ব্যারিস্টার সাহেব যে শঙ্কা প্রকাশ করছে, আমি বিশ্বাস করতে চাই এটাকে মিথ্যা প্রমাণিত করতে হবে, যে তা ঐতিহাসিক ভুল বিএনপি করবে না। এবং আমি অনুরোধ করব, আমিও প্রত্যাশা করব বিএনপি ঐতিহাসিক ভুল করবে না, করতে পারে না। আমাদেরও তাই প্রত্যাশা। ব্যারিস্টার তানজিরের কাছে আমার একটু প্রশ্ন আছে। দেখুন, খুব রিসেন্টলি সাভারে এনসিপির পথসভায় একটি হামলা হয়েছে এবং সেখানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে যুবলীগ ছাত্রলীগের দুজন কর্মী। এনসিপি থেকে অভিযোগ করছে, তারা বলছেন যে বিচার প্রক্রিয়া সঠিক চায়। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের বিচার প্রক্রিয়া রাজনৈতিক পরিস্থিতির কারণে বিচার প্রক্রিয়া ঝুলে যায়। তারা চাচ্ছে যে বিচারটা যেন সাবলীলভাবে হয়। এই যে এটা তো আমাদের ইতিহাস, রাজনৈতিক দল কানার কারণে আমরা যেটা বলি যে বিচার প্রক্রিয়া কিন্তু আমরা অনেক সময় দেখি ঝুলে যায়, হয় না, বা যারা নিরপরাধ তারা অনেক সময় বিচারের মুখোমুখি হয়ে দাঁড়ায়। এই সংস্কারটা কিভাবে এটা থেকে বের হয়ে আসা যায় বা বের হয়ে আসবে কিনা? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। 1975 সালে যারা বাকশাল প্রতিষ্ঠা করলো, সেই দলটি যদি 75 সালের পরপরই নিষিদ্ধ হতো, তাহলে কিন্তু 2024 সালে এবং তার আগের 17 বছরে এই হাজার হাজার মানুষ গুম খুন গণহত্যার শিকার হতো না এবং এত মানুষের অঙ্গহানিও ঘটতো না। এবং এই 17 বছর আমরা মানে দোজক তুল্য বা নরক তুল্য একটা দেশে বসবাস করতে আমাদের হতো না। দেশের ইতিহাস কিন্তু ভিন্ন রকম হতো। সেই সময়েও আওয়ামী লীগ নিষিদ্ধের কথা এসেছে এবং অনেক সুশীল নাগরিক সেটিতে বাধা দিয়েছেন এবং আওয়ামী লীগকে কিন্তু আবার পুনরুত্থান ঘটানোর সুযোগ দেওয়া হয়েছে। বর্তমানে তারেক রহমান যেটি বলছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানও একই কথা বলেছিলেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। তিনি অত্যন্ত মানবিকতা এবং উদারতার পরিচয় দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গেও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এটি ছিল তার মহানুভবতা। কিন্তু এর ফলাফল কি হয়েছিল? 1981 সালের 17ই মে শেখ হাসিনাকে অনুমতি দেওয়ার জিয়াউর রহমান শেখ হাসিনাকে অনুমতি দেওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন। তার ঠিক 13 দিন পরে জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়। ওনার মৃতদেহ মানে এত খারাপ অবস্থা ছিল, শনাক্তও করা যায়নি। সুতরাং এটি আসলে উনি যে উদারতা দেখিয়েছিলেন, এটা আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এটি ছিল মিসপ্লেসড। ঠিক একইভাবে তারেক রহমান যে উদারতা দেখাচ্ছেন, এটি মানবিকতা, মহানুভবতা, উদারতা বিভিন্ন আখ্যা দিতে পারেন, কিন্তু আমি বলবো যে এটিও ভবিষ্যতে একটি বড় ধরনের বিপদের কারণ হবে। এবং শুধুমাত্র আমরা ট্র্যাডিশনাল সেন্সে বিচারের কথা আলাপ করি, কিন্তু এর সঙ্গে খুব প্রাসঙ্গিক, খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমরা বলি না। এক হচ্ছে এই যে শরীফ ওসমান হাদির যে হত্যা হলো, বা পুরো দেশে যে বিভিন্ন রকম নাশকতা ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে, সেটির তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই জিনিস ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করবে, কারণ তারা 17 বছরে যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল, তার একটি ক্ষুদ্র অংশ অস্ত্র এবং জনবলে ব্যয় করে তারা কিন্তু পুরো দেশে নাশকতা এবং অরাজকতা সৃষ্টি করতে পারে। সেই ক্ষমতা তাদের আছে এবং এজন্য পরিণতি খুব ভয়াবহ হতে পারে। এজন্য যেটি করা দরকার ছিল, এখনই যেটি করা উচিত, সেটি হচ্ছে শুধুমাত্র ট্র্যাডিশনাল বিচারের সীমাবদ্ধ না থেকে এর পাশাপাশি আমরা অতীতে দেখেছি বাংলাদেশে এনিমি প্রপার্টি অ্যাক্ট, ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট, অ্যাবান্ডন প্রপার্টি অ্যাক্ট হয়েছে। এক সময় ছিল যে যারা 65 সালের যুদ্ধে যে সকল নাগরিক দেশ থেকে পালিয়ে গেলেন ভারতে, তখন ভারত ছিল শত্রু রাষ্ট্র, তখন তাদের সম্পত্তিকে এনিমি প্রপার্টি ঘোষণা করা হলো, যেটি 71 সালের পর পুনঃনামকরণ করা হলো অর্পিত সম্পত্তি। আর 72 সালে যে সমস্ত পাকিস্তানি মানে উর্দু স্পিকিং লোক যারা পালিয়ে গেলেন দেশ ছেড়ে সম্পত্তি ফেলে, ওনাদের প্রপার্টিকে নামকরণ করা হলো অ্যাবান্ডন্ড প্রপার্টি বা পরিত্যক্ত সম্পত্তি। তো ঠিক একইভাবে আওয়ামী লীগের বিশাল টাইকুন যারা অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি, যাদের অধীনে শত শত অস্ত্রধারী ব্যক্তি থাকতো, হেলমেট বাহিনী থাকতো, যারা হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, তারাও কিন্তু তাদের বিপুল পরিমাণ সম্পত্তি ফেলে পালিয়ে গেছেন। সেই সম্পত্তিগুলো, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো, সেই সম্পত্তিগুলো ঠিক একইভাবে এনিমি প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করে দখল করা, রাষ্ট্রের দখলে নেয়া, সেই দখলকৃত সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে জুলাইয়ে যারা আহত নিহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেয়া। এবং শুধু আহত নিহত না, যেমন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির
তো হাজার হাজার কর্মী তারা কিন্তু পথের ফকির হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। বাংলাদেশের অনেক সাধারণ মানুষ নিঃস্ব হয়ে গেছে। এবং কেন নিঃস্ব হয়েছে? তাদের সম্পত্তিগুলো লুট করে নেওয়া হয়েছে, ঘর থেকে ভিটাবাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই সম্পত্তিগুলো যদি ব্যবহার করা যায়, এতে দুইটি পারপাস সার্ভ হবে। একটি হচ্ছে যে এই অর্থগুলো ভবিষ্যতে নাশকতার কাজে ব্যবহার করা যাবে না। আর দ্বিতীয় হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা তাদের স্বাভাবিক জীবনে আবার ফিরে আসার সুযোগ যারা পাবেন। এটার সাথে জড়িত তাদের বিচার কাজ, তাদের পাশাপাশি যারা এর সাথে জড়িত আছেন তাদের বিচার কাজও ত্বরান্বিত করতে হবে। এজন্য বিচার বিভাগ এবং প্রশাসনে পরিবর্তন আনতে হবে। যারা একসময় ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করে যে সকল বিচারক এবং প্রশাসনিক কর্মকর্তা চরম অন্যায় কাজ করেছেন, অসৎ বিশ্বাসে কাজ করেছেন, কারণ আমরা জানি জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট একটি আছে, অর্থাৎ বিচার বিভাগীয় কর্মকর্তারা যে রায় দিন না কেন তাদের এজন্য কিন্তু কোনো শাস্তি বা জবাবদিহিতার মুখোমুখি হতে হয় না। একটি কারণ সেখানে বলা আছে যে কোনো বিচারক যদি সৎ বিশ্বাসে কোনো বিচার কার্য পরিচালনা করেন তাহলে তাদের কোনো শাস্তি হবে না। কিন্তু ওনারা তো যারা সৎ বিশ্বাসে করেননি, যারা সরকার দ্বারা নির্দেশিত হয়ে সম্পূর্ণ অবৈধ রায় দিয়েছেন, মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছেন, জেল ফাঁসি এবং দুর্নীতির সঙ্গে জড়িত থেকেছেন, জেল ফাঁসি দিয়েছেন, সেই সকল বিচারক এবং প্রশাসনিক কর্মকর্তাদের থেকে যদি বিচার বিভাগকে মুক্ত করা না যায় তাহলে কিন্তু আমরা একটি ন্যায় বিচার কোনো দিনও আমরা আশা করতে পারি না। পুলিশ বাহিনী যারা হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছে, তাদের মধ্যে কয়জন পুলিশ ধরা পড়েছে, কয়জন পুলিশের বিচার হয়েছে? তাদের প্রায় কেউই কিন্তু মানে খুব কম সংখ্যকে 1%ও কি ধরা পড়েছে? 1%-এরও বিচার কাজ শুরু হয়েছে? বেশিরভাগই আনআইডেন্টিফাইড রয়ে গেছেন। এবং আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের সেনাবাহিনীর 3 জন উচ্চপদস্থ জেনারেল তারা কিন্তু এখনো ভারতে আশ্রিত অবস্থায় আছেন। এটি কিন্তু ওপেন সিক্রেট। তাহলে তাদের সম্পত্তিগুলো কেন বাজেয়াপ্ত করা হচ্ছে? তো বিচারের ক্ষেত্রে কয়েকটি জিনিস এখানে আরো বিবেচনায় নেওয়া উচিত। যেমন একটি ইস্যু আমরা দেখি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য মামলা করে বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লিগ্যাল পয়েন্ট আছে যেটা আমরা মিস করি। সেটা হচ্ছে আমাদের যে সাংবিধানিক আইন, বাংলাদেশের সাংবিধানিক আইনের ক্ষেত্রে যে কোনো আইনের ছাত্র বা পেশাদার আইনজীবী জানেন যে বাংলাদেশের সাংবিধানিক আইনের সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে ফরমার অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের লেখা একটা সাংবিধানিক আইনের বই। এই বই খুললে আপনি দেখবেন, এবং আরো অন্যান্য বইতেও আপনি দেখবেন, সেখানে ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন বলে একটা জিনিস আছে। ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন। তো সেই ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেনটা কি? সেখানে বলা আছে যে মানে বিচারের ক্ষেত্রে, যেমন রিটের ক্ষেত্রে বা সাংবিধানিক আইনের ক্ষেত্রে, আদালত যদি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ কোনো পলিটিক্যাল কোশ্চেনের মুখোমুখি হন, বিশাল আকারের কোনো পলিটিক্যাল কোশ্চেন, রাজনৈতিক প্রশ্ন, সেক্ষেত্রে আদালত সেটি আদালত বিচার করবেন না এবং এটি পার্লামেন্ট অথবা গণভোটের উপরে ছেড়ে দেবেন। যেমন ত্রয়োদশ সংশোধনী বাতিল মামলা, যেটি আমরা জানি যে কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে কিন্তু যুক্ত হয়েছিল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, এবং পরবর্তীতে আওয়ামী লীগ এসে এই ত্রয়োদশ সংশোধনী এটি তারা বাতিল করলো বিচারপতি ABM খায়রুল হকের রায়। সেই যে রায় হয়েছিল সেখানে কয়েকজন বিচারপতি রায় দিয়েছিলেন, এর মধ্যে ABM খায়রুল হক সহ কয়েকজন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দেন, কয়েকজন দেন তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে একটি তৃতীয় মতবাদ ছিল, বাতিল করা এবং বহাল রাখার মাঝামাঝি আরেকটি মতবাদ। সেটি হচ্ছে ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেনের উপরে বেস করে বিচারপতি জনাব ইমান আলী এই ডিসেন্টিং জাজমেন্টটি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে মানে তত্ত্বাবধায়ক সরকার থাকবে নাকি থাকবে না, এটি এত বড় মাপের এবং এত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক প্রশ্ন যে এটি ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেনের আওতায় পড়বে, এবং এটি বিচার বিভাগ যদি এই সংক্রান্ত রায় দেয় বিচার বিভাগ বিতর্কিত হয়ে যেতে পারে। কারণ ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেনের মূল কথাই এটা যে বিচার বিভাগ বিতর্কের ঊর্ধ্বে থাকবে, রাজনৈতিক প্রশ্ন তারা রাজনৈতিক দল এবং অথবা গণভোটের উপরে ছেড়ে দেবে। এবং উনি বললেন যে এক্ষেত্রে আমার রায় হচ্ছে যে এই ইস্যুটি, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি, এটি গণভোটে ছেড়ে দেওয়া উচিত। ঠিক একইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রশ্ন, আমিও একইভাবে বলতে চাই ঠিক এই মতবাদটি সমর্থন করে যে এটিও কিন্তু এত বড় মাপের একটি প্রশ্ন, এটি যদি গণভোটের আয়োজন করে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো, এটি মামলার মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করার চাইতে অনেক দ্রুততর গতিতে করা যেত, এবং এটি কিন্তু সকল প্রশ্নের ঊর্ধ্বে থাকতো। কিন্তু গণভোটের যেই
বর্তমান পরিস্থিতি আমরা দেখছি একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে রিসেন্টলি, জি। সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। জি, তর্ক বিতর্ক আছে, কিন্তু আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকারের একটি সবচাইতে বড় ভুলগুলো এবং সবচাইতে বড় ব্যর্থতাগুলোর একটি হচ্ছে গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আয়োজন না করা। কারণ ভবিষ্যতে আমরা জানি না দেশের পরিস্থিতি কোন দিকে যাবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি হবে না, কিভাবে হবে, কতদিন হবে, কতদিন পরে হবে, কত বছর মামলা চলবে ভবিষ্যতে। কারণ আমরা জানি যে আমাদের আদালতের বিচার প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ, কারণ একটা মামলা হাইকোর্টে থাকবে, অ্যাপিলেট ডিভিশনে যাবে। এই দীর্ঘ মামলাগুলোকে কিভাবে আসলে শর্টকাটে আনা যাবে আর ছোট করা যায় সময় সাপেক্ষ না করে? সময় সাপেক্ষ স্পেশাল বেঞ্চ গঠন করে প্রধান বিচারপতির উদ্যোগে লিস্টে আগে এগিয়ে এনে এরকম কিছু সিস্টেম আছে, এগুলোকে এই দীর্ঘর কারণে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মামলা চাপা পড়ে যায়, অনেক গুরুত্বপূর্ণ মামলা চাপা পড়ে যায় এবং এজন্য মানে এটি আবার আরেকটি বিশাল আলোচনা। সুতরাং মানে সেই দীর্ঘ আলোচনায় আমি যাব না, কিন্তু এক্ষেত্রে বিচারকদের দক্ষতা বৃদ্ধি করা থেকে শুরু করে বিচারকদের সংখ্যা বৃদ্ধি করা এবং আমাদের যে পদ্ধতি, বিচার পদ্ধতি, এগুলো কিছু সংস্কার করে এরকম কিছু বিষয় কিন্তু আছে। যেমন আমি জাস্ট ছোট্ট একটি উদাহরণ দেই, যে আপনি জজ কোর্টে যাবেন, দেখবেন যে অনেক মামলা আছে যেগুলো 20 বছর ধরে চলছে। আমি নিজেই এরকম মামলা করি, জজ কোর্টেও আমি করেছি, হাইকোর্টে করেছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের যে মানে কোড অফ সিভিল প্রসিডিউর, দেওয়ানি কার্যবিধি আইন, সেখানে কিন্তু বলা আছে যে নির্দিষ্ট এই কয়বারের বেশি সময় মঞ্জুর করা যাবে না, কোনো অবস্থাতেই না। প্রাথমিক শুনানির ক্ষেত্রে সর্বোচ্চ এই কয়বার সময় মঞ্জুর করা যাবে, তারপর যদি বাদী পক্ষ সময় চায় সেক্ষেত্রে মামলা মানে একতরফা রায় দিয়ে দিতে হবে। আর যদি বিবাদী পক্ষ যদি অনুপস্থিত থাকে বা সময় চাইতেই থাকে এতবারের পরেও, প্রথমে জরিমানা ধরা হবে, তারপরে যেটি করা হবে যে বাদীর পক্ষে রায় দিয়ে দেওয়া হবে। ঠিক এরকম কিছু সিস্টেম আছে, কিন্তু এই সিস্টেমগুলোকে কিন্তু ফলো করা হয় না। এটি আমি স্পেসিফিক্যালি দেখাতে পারবো যে এটি কোথায় আছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওনারা সময়ের পর সময় আনলিমিটেড দিতেই থাকেন এবং এই বিষয়গুলো কিন্তু যেভাবে মনিটরিং করা দরকার ছিল জুডিশিয়ারি থেকে, এই জিনিসগুলি কিন্তু করা হয় না। এবং অতি গুরুত্বপূর্ণ মামলা যেগুলো আসলে স্পেশাল বেঞ্চ গঠন করে নিষ্পত্তি করা দরকার ছিল, যেমন আমরা দেখি যে একটি শিশু ধর্ষণ মামলা কিছুদিন আগে মিরপুরে হলো, সেটি কিন্তু রামিসা, সেটি কিন্তু স্পেশাল বেঞ্চ গঠন করে করা হয়েছে, কিন্তু তার আগেও কিন্তু এই একই নেচারের অসংখ্য আছে, কিন্তু সেগুলি কিন্তু স্পেশাল বেঞ্চে আনা হয়নি। ওইটা যেহেতু ভাইরাল হয়েছে, তাহলে কি আমাদের মামলা বা বিচার কাজ সম্পন্ন হওয়ার জন্য ভাইরাল হতে হবে? ভাইরাল হওয়া না, এক্ষেত্রে আমি আরেকটি উদাহরণ দেই, সেটি হচ্ছে যে মানে বিটিভি 1 টাকাও লাভ করেনি। আমি পত্রিকায় দেখলাম গত বছর বিটিভি 1 টাকাও লাভ করেনি, কিন্তু বিটিভির বাজেট হচ্ছে বিচার বিভাগের বাজেটের চাইতে কয়েক গুণ বেশি, এরকম একটি খবর আমি দেখলাম। অর্থাৎ বিষয়টি কি পরিমাণে হাস্যকর একটি বিষয়। বিচার বিভাগ যেখানে পুরো দেশের ভাগ্য ঝুলে আছে, লক্ষ কোটি মানুষের জীবন মৃত্যুর বিষয় ঝুলে আছে, সেটার বাজেট সরকারি বরাদ্দ বিটিভির চাইতে কম। অর্থাৎ এখানে কিন্তু বরাদ্দ নেই। বিচার বিভাগে বরাদ্দের অভাবে বিচারকদের সংখ্যা বাড়ানো যাচ্ছে না, বিচার বিভাগকে অটোমেশন করা, ডিজিটালাইজড করা যাচ্ছে না। আপনি সুপ্রিম কোর্টে যান, আপনি জজ কোর্টে যান, দেখবেন যে লক্ষ লক্ষ মামলার নথি এগুলো ধুলোবালি পড়া অবস্থায় হলরুম ভর্তি করে পড়ে আছে, বিভিন্ন নথি হারিয়ে যাচ্ছে, বিভিন্ন নথি খুঁজে পাওয়া যাচ্ছে না, বিভিন্ন নথি ইঁদুরে খেয়ে ফেলছে, এই অবস্থায় আছে। অথচ এগুলো কিন্তু ডিজিটালাইজ করা যেত এবং একইভাবে দুর্নীতি দমনের কিছু ব্যবস্থা নেওয়া যেত। যেমন আমরা জানি যে ভারতের অরবিন্দ কেজরিওয়াল, আপনি জানেন আম আদমি পার্টি, উনি কিন্তু দিল্লির আম আদমি পার্টি, উনি কিন্তু যখন ক্ষমতায় ছিলেন তখন উনি একটি খুব ইন্টারেস্টিং সিস্টেম করেছিলেন। সেটি হচ্ছে মাইক্রো ক্যামেরা, বোতামের মধ্যে থাকা ক্যামেরা বা কলমের মধ্যে থাকা ক্যামেরা, এগুলো ব্যবহার করে রাইট মানে হিডেন ক্যামেরা, এগুলো দিয়ে কোন অফিসে কে কোথায় ঘুষ খাচ্ছে, কে মানুষকে হয়রানি করছে, অফিসে আদালতে কোথায় কি অন্যায় হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু উনি আইডেন্টিফাই করার ব্যবস্থা করে দুর্নীতি দমনে পদক্ষেপ নিয়েছিলেন। এটা ব্যবহার কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে, বাংলাদেশে শুরু হয়েছে, কিন্তু ব্যাপক আকারে হয়নি। যেমন বিচার বিভাগের ক্ষেত্রেও আদালতে এটি ওপেন সিক্রেট, আদালতে কত জায়গায় যে টিপস এবং টাকা দিতে হয় এটা আমরা সবাই জানি, এটা আনইমাজিনেবল একটা আনজাস্ট অবস্থায় আছে। কিন্তু এগুলো দমনের জন্য যে ব্যবস্থা, যেমন বিচার বিভাগের যারা কর্মচারী আছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে অনেক নয়ছয় করেন, একটা মামলা লিস্টে আগে আনতে গেলে টাকা দিতে হয়, বা একটা মামলা মানে রেকর্ড রুম থেকে এজলাসে আনতে গেলে টাকা দিতে হয়, অর্ডার টাইপ করানোর জন্য টাকা দিতে হয়, এরকম ঘটনা আমরা সবাই জানি। কিন্তু এগুলো প্রতিকারের জন্য
বিচার বিভাগের যারা বিভিন্ন কর্মকর্তা আছেন বা কর্মচারী কর্মকর্তা যারা আছেন, তাদের অনেকের ক্ষেত্রে মানে দুদককে তদন্তের ক্ষমতা দেয়া, তদন্ত করানো, মাইক্রো ক্যামেরার ব্যবহার করে, এরকম বিষয় আন্তরিক হলে কিন্তু এগুলো দমন করা অনেকাংশেই সম্ভব, কিন্তু সেরকম কোনো উদ্যোগ কিন্তু আমরা এ পর্যন্ত সেভাবে নিতে দেখি না। অসংখ্য ধন্যবাদ মিস্টার তানজির আপনাকে। আমি একটু খন্দকার মাশরুকুর রহমানের কাছে আসতে যাচ্ছি এই বিষয় নিয়ে। দেখুন, উনি ওনার আইনজীবীর পার্সপেক্টিভ থেকে কিছু কথা বলেছে। আপনার কাছে যদি আমি আসতে চাই, এই যে বিচার বিভাগে রাজনীতিকরণের বিষয়টা থেকে আমরা পূর্ববর্তীতেও দেখেছি যে সরে আসতে আসেনি, ঝুলে গেছে অনেক কারণে। বর্তমান বাংলাদেশকে এমন পথে আগাবে যেখানে আসলে বিচার কার্যে রাজনৈতিক কোনো পরিচয় মুখ্য হয়ে দাঁড়াবে না? ব্যারিস্টার সাহেব এখন যে কথা বললেন, এটার সাথে দ্বিমত করার আমার কিছুই নাই। আমি বিচার বিভাগ নিয়ে আমার কথা হলো, স্বাধীনতার পর এই অদ্যাবধি আমি কোনো বিশেষ আমলের কথা বলবো না, বিচার বিভাগকে স্বাধীন করা আজ পর্যন্ত আমরা স্বাধীন বলতে যেটা বোঝায় সেটা পারি নাই। যেমন একটা মামলা, ট্রাম্পের একটা মামলা আমেরিকায়, ট্রাম্পকে যেতে হয়েছে, উপস্থিত হতে হয়েছে বোধহয় ওখানে, এরকম একটা ঘটনা দেখলাম। ভারতের প্রাইম মিনিস্টার নরসিংহ রাও বলতে আমি অনেক সময় উনি যদি আমার লয়ার হন, আমার উপস্থিত না হয়েও উনি আমার পক্ষ উপস্থিত, এরকম একটা সিস্টেম আছে না, আইন আছে। নরসিংহ বলছে নো, কোর্ট বলছে তোমাকে আসতেই হবে, ইন্দিরা গান্ধী উপস্থিত হয়েছিলেন, কোর্টে যেতে হয়েছে। একে বলে স্বাধীন বিচার ব্যবস্থা। পাকিস্তানে যেখানে আমরা বলি গণতন্ত্র নয়, ইফতেখার সাহেব চিফ জাস্টিস ক্ষমতা দেখিয়েছেন। এখন এটা যেমন হয়েছে, আমাদের দেশের সবচেয়ে উদাহরণ হলো সিনহা সাহেবের বিষয়টা কি হলো বলেন। সিনহা সাহেব একটা প্রধান বিচারপতিকে ডিজিটিআইয়ের প্রধান আইন সচিব গায়ে হাত দিয়ে বের করে দিতে পারে দেশে, সেই বিচার বিভাগকে আপনি স্বাধীন করবেন, জনগণের ন্যায় বিচার পাওয়ার প্রতিষ্ঠানে রূপ করে, এত তাড়াতাড়ি হবে না। যেমন ব্যারিস্টার সাহেবের মনে আছে কিনে, পটুয়াখালী ওই যে অ্যাডভোকেট মন্ত্রী ছিলেন রেজাউল করিম সাহেব, ওনার এলাকায় এটা জামিন দেওয়ার পর পিরোজপুর ডিস্ট্রিক্ট জাজকে সরিয়ে দেওয়া হলো। জি জি, 1 ঘন্টার মধ্যে অন্য লোককে বসে জামিন দিল ওই দিনই। আমি এক গাদা আমাদের ঘনিষ্ঠ ছোট ভাই ব্রাদার ডিস্ট্রিক্ট জাজ বললাম, নাম বললাম, বলে ওনার প্যান্ট খুলে নিয়ে গেছে, আমরা ধরে বসে আমাকে খুলতে না পারে। কল কি আশা করতে পারেন বলেন, কি আশা করতে পারেন? বাট এরকম উদাহরণ এরকম আছে। এরশাদের সামরিক শাসনের সময় খুলনা বিভাগীয় কমিশনার জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এখন এডিশনাল সেক্রেটারি। জয়েন্ট সেক্রেটারি থাকতে পারে, বাধা নাই। তখন বিভাগে একটা পদ ছিল ZMLA, সামরিক বাহিনীর লোক, আর্মির। এরশাদ ওখানে ভ্রমণে গেলেন, এক সরকারি সফরে। মহামান্য রাষ্ট্রপতির পরে কার গাড়ি থাকবে প্রোটোকলে? বিভাগীয় কমিশনার বলছে আমার গাড়ি। ZMLA এর গাড়ি, ওনার গাড়ি দেয় নাই ওখানে। উনি এরশাদ চলে আসার পর প্রতিকার চেয়েছিলেন, প্রতিকার পায়নি, রেজিগনেশন চলে গেছে, চাকরি করবো না, এরকম আছে। এই সংখ্যা খুব কম। যেমন সিএসকের বড় ডাক্তার হার্টের বলতেছে, ন্যায় বিষয় ভাই, আমি গরিবের ছেলে, আমার চাকরিটা, মানুষ সেটাও ভাবে। এই যে আপনি দেখেন অনেক লোক, অনেক আর্মি অফিসার ছিল যে রহমান সিম্পল একটি মেজর, সে তো ডিক্লেয়ার দিয়ে বসলেন,
আর ছিল না, পারে নাই, হয় না, সবাইকে দিয়ে হয় না। এই সংখ্যা খুব কম, এই সংখ্যা খুব কম। তবে আমি প্রত্যাশা করি তারেক সাহেবের নেতৃত্বে বিচার বিভাগ স্বাধীন বলতে যে বুঝায়, স্বাধীন সচিবালয়, এবং এটা কি আশা করা যায় যে কার- বিচার কার- বিভাগ থেকে কারণ- রাজনীতিকরণ কারণ সরে আসবে? হাজারো বার বলবো না বিচার বিভাগ স্বাধীনের কথা আমরা বলেছি, কোন হিসেবে বলেছি, রাস্তায় রাজপথে। আমি সেই বিচার বিভাগ স্বাধীনই দেখতে চাই, আর চাওয়া উচিত বলে আমি মনে করি। আসেন, উনি আর একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা উত্থাপন করেছেন, আপনার মনে আছে কিনা, আমরা ছোট তখন বোধ হয়, এরশাদ পতনের পর এরশাদকে কিন্তু জেলে নেওয়া হয় নাই। প্রথম অধিবেশনে প্রথম দিন অথবা পরের দিন বিরোধী দলের নেত্রী তখন শেখ হাসিনা, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন কেন উনি বাইরে, ভিতরে না হোক, জেলে নেওয়া হয় না কেন, এত হত্যা গুম করছে, নির্যাতন, গণহত্যা করছে, মানুষ হত্যা করছে, বুঝে বলছে। পার্লামেন্টে হয়ে গেছে, পরের দিনই এরশাদ জেলে 5 বছর জেল কেটেছে। তো জাতির স্বার্থের প্রশ্নে তখন সরকারি দল বিরোধী দল ঐক্যমত হওয়া উচিত বলে আমি মনে করি। যেমন কার্গিল যুদ্ধের সময় তৎকালীন সরকার ভারতের সকল দলকে, বিরোধী দলকে একত্রে ডাকলেন জাতির স্বার্থে। আপনার খেয়াল আছে কিনা দেখেন, ক্রিকেট প্লেয়ার এবং নায়ক নায়িকাদের দিয়ে একটা চ্যারিটি খেলার আয়োজন করেছিলেন। এগুলো হলো ঐক্যবদ্ধ করার জন্য, এবং এই অর্থ যুদ্ধের ব্যবহার হবে, এরকম জাতির স্বার্থে এই সংসদ। স্বাধীন বাংলাদেশের প্রথম ইলেকশন কোনটা জানেন? 73 সাল। 70 ইলেকশনে ক্ষমতা আওয়ামী লীগের কাছে দেয়নি বলে পাকিস্তান ভাগ হয়েছে। তারপর তখন 3 বছর মেয়াদ ছিল। 73 স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন। আমি মনে করি সকল সংসদ 73, 79, 88 না 86, 88, 91, 96, 2টি ইলেকশন, 15 ফেব্রুয়ারি, এরপর এই পর্যন্ত যত নির্বাচন, পার্লামেন্ট, এই পার্লামেন্ট একটু ব্যতিক্রম ধর্মী। আপনি রক্তের সিঁড়িবে কারা আহত হয়েছে? যে মেয়েটি বাংলায়, শিশুটি বারিন্দায় দাঁড়িয়ে দেখতেছিল কি হচ্ছে, সেগুলিতে মারা গেছে। আমার মনে হয় 71 যুদ্ধ আমি মোটামুটি বুঝি, পানি লাগবে এটা বলেন এই কেউ। একটি ছোট আমার আরেকটি বিষয় ছিল হাতে, সময় খুব অল্প, জিজ্ঞেস করি। কাল টাঙ্গাইলে আমাদের বিরোধী দলীয় যে হুইপ আছেন, চিফ হুইপ, তিনি বলেছেন যে নাহিদ ইসলাম, আমাদের দেশের মূল সমস্যা হলো লুটপাট, টাকা পাচার। আপনাদের কাছে কি মনে হয় এই সরকারের সময় কোনো দুর্নীতি, লুটপাট, টাকা পাচার হবে না? অবশ্যই হবে, কারণ তারা জুলাই সনদ বাস্তবায়ন করে নাই। আমি পুরো কথাটা কোট আনকোট করে বললাম। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আমি আছে নাকি? আপনাকে বলি, দুর্নীতি, এটা আমার একেবারে ব্যক্তিগত মত, একটু ছোট করে শুনবো আমরা। দুর্নীতি বিগত দিনে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। দুর্নীতি থেকে আমরা বের হয়ে আসতে পারবো না? সিঙ্গাপুর হইতে পারবেন না তো তাড়াতাড়ি। আমি গেছেন কিনা, আমি 2 বার গিয়ে সিঙ্গাপুরকে স্টাডি করেছি, ছোট্ট একটু শহর। কেন বললাম, 1965 সনে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে। এটা চোরের দেশ ছিল, মাছ বিক্রি করতো, ছিনতাই করতো, রাহাজানি করতো, রেপ করতো। সেই সিঙ্গাপুরে আমার বলছে আপনি একটু থু ফেলান দিই, 30,000 টাকা বাংলাদেশের জরিমানা। আমি এই দুজন কি করে এখানে? পুলিশ। আর কি বল, আপনার সিগারেটে ফেলান দিই, 30,000 টাকা জরিমানা। আমার বাংলাদেশের মানুষ ওখানে গিয়ে করতে পারে? মোস্তফা মার্কেটের পাশে একটা মসজিদ আছে, ওখানে প্রতি রোববার মিনিমাম 1 লক্ষ বাঙালির এক হয়, গল্প গুজব করে, কেউ আপনি বাড়ি যাবেন এই টাকাটা দিও, এরকম হয়। ওরা করে,
কাতার গিয়ে আমি টয়লেট ব্যবহার করব, বিশ্বাস করেন বিরাট মাঠ, একটা লোক নেই, আমরা কয়জন, গাড়িতে গিয়ে আধা কিলোমিটার দূরে যে টয়লেটে যে টয়লেট, মানে বাংলাদেশ তাহলে দুর্নীতি থেকে না ফিরে আসতে পারবে না। আমি বলি এখন, তবে একটা পর্দা 37 লক্ষ টাকা হবে, একটা চারা গাছের লাগানো 5 লাখ টাকা হবে, এক পিস পাউরুটি, ডাক্তার ইঞ্জিনিয়ার কারা পড়ে মেধাবীরা, 2500 টাকা হবে একটা বালিশ উত্তোলন করতে, নিচে থেকে উপরে 6000 টাকা বিল হবে। এই দুর্নীতি একটা, আপনার জনতা ব্যাংকের এমডি আমাকে বললেন যে 30,000 কোটি টাকা লোন এস আলম সালমানের মানে একদম অল্প কথা, আমার হাতে সময় কম। সালমান নিয়ে এটা কোনোদিনই কবরই হবে না। মানে আপনি বলতে চাচ্ছেন হবে কিন্তু কম হবে না, আমি বলি কোন দলের গঠনতন্ত্রে বা ম্যানিফেস্টো অথবা ইস্তেহারে নাই দুর্নীতির কথা বলা। আমি বলি এটাকে জিরো জায়গায় নিয়ে যেতে হবে। আমি খুবই অল্প করে আমি মনে করি এই যে বিগত সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেটা হয়েছে, এটা বাংলাদেশে তার 100 নেতৃত্ব হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের ঘুষ দিলাম এখন এখানে এসে মাইন্ড করেন না, আমার 2 মিনিট সময় দেন। এই দুর্নীতি সরকার ফিরতে পারবে না, এটা নীতি নৈতিকতার প্রশ্ন। আমি কি বুঝতে পারছি কথা? এটা একটা দুর্নীতি, ফিনান্সিয়াল না। একই প্রশ্ন খুব অল্প করে শুনবো, উনি যেটি বলছেন যে দুর্নীতি থেকে একেবারে আসলে বাংলাদেশ সম্ভব না, আপনি কি বলবেন এই বিষয়ে? দুর্নীতি একদম 0.0% নামানো যাবে না, সেই বিষয়ে আমি একমত। কিন্তু দুর্নীতি ব্যাপকভাবে রোধ করার যে প্রচেষ্টা নেওয়া সম্ভব এবং ব্যাপকভাবে দুর্নীতি কমানো সম্ভব, এটা আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি এই বিষয়ে আমাদের মানে সরকারগুলোর বিভিন্ন সময় উদ্যোগের অভাব ছিল। বাংলাদেশে অন্য সব কাজ বাদ দিয়ে হলেও দুর্নীতি যদি শুধুমাত্র বন্ধ করা যায়, আমাদের আসলে এত বড় মেগা প্রজেক্টও লাগবে না, বা অন্য অনেক কিছু না করেও, বিদেশি লোন না নিয়েও আমরা অনেক উন্নতি করতে পারবো। সুতরাং এটি আসলে বাস্তবিক পক্ষে সম্ভব, কিন্তু এজন্য অন্যান্য দেশ থেকে শিক্ষা গ্রহণ করে সেই বিষয়ে মানে চূড়ান্ত রকম আন্তরিক উদ্যোগ আমরা কোনো সরকারকে নিতে দেখিনি এখন পর্যন্ত, বা সত্যি কথা যেটি এখনো আমি দেখছি না, কিন্তু এটি সম্ভব। অসংখ্য ধন্যবাদ দুজন আলোচককে আমাদের সময় দিয়েছেন দেখে। দর্শক, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশের পথে আমরা ধাবিত হই। যেখান থেকে যেই দেখছিলেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।